অনলাইনে আকাশ বেসিক সংযোগের সাথে স্ট্যান্ডার্ড প্যাক কিনে পেমেন্ট বিকাশ করলেই 300 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। Hello everyone and assalamu alaikum সবাইকে Inspiring Bangladesh presents Employability Fest 2020 sponsored by Facets and powered by Augmetics and in partnership with LICT and Durbar. আজকে আমাদের শেষ সেশন সেকেন্ড ডে যেখানে খুব ইম্পর্টেন্ট একটা সেশন হবে এবং আমি মেক শিওর করছি যে আপনারা খুবই এনজয় করবেন এবং টপিকটাও খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে এমপ্লয়েবিলিটি ইন নিউ নর্মাল। এই নিউ নর্মালে আমরা এমপ্লয়েবিলিটি নিয়ে কি চিন্তা করছি, আমাদের সাথে কিন্তু খুব স্পেশাল কিছু গেস্ট আছে যারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং আমাদের সাথে যারা আছেন তারা খুবই এক্সপার্ট ইন দেয়ার ডোমেইন। এবং আমরা দেরি না করে আসলে আমরা সবাইকে ইনভাইট করব। শুরুতে ইনভাইট করছি আমাদের অতি পরিচিত শরফুল ভাইকে। শরফুল ভাই, সিএসও ফ্রম ডটলাইন। আসসালামু আলাইকুম শরফুল ভাই, কেমন আছেন? ভালো আছি, যাক আলহামদুলিল্লাহ। ইনভাইট করছি মিশা আলী ফ্রম ফ্যাসেটস। হ্যালো মিশা ভাই, হাউ আর ইউ? Assalamu alaikum, Imran. Thank you for having me. Yeah. And we are inviting Mr. Hassan Riaz from Lenovo. Assalamu alaikum হ্যালো Riaz ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম, ভালো আছি। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম এন্ড হাই। রাইট, থ্যাংক ইউ। আমরা শুরু করব একটা কমন কোয়েশ্চেন দিয়ে, যে কোয়েশ্চেনটা আমি শরফুল ভাইকে দিয়ে শুরু করি। যে শরফুল ভাই, আপনি ইন্ডাস্ট্রির সাথে আছেন অনেক বছর যাবত, আমরা যে নিউ নর্মালে এখন আছি, এই নিউ নর্মালটাকে কিভাবে আপনি দেখছেন এবং এই নিউ নর্মালে এমপ্লয়েবিলিটির যে অপরচুনিটিসটা আছে এটাকে আপনি কিভাবে দেখছেন, যদি আপনি একটু বলেন। ফার্স্টলি নিউ নর্মালকে আমি খুব বেশি যে ভিন্ন হবে সেভাবে দেখছি না। আমার কাছে মনে হচ্ছে যে যে জিনিসটা 2 বছর পরে হওয়ার কথা ছিল সেটা 2 বছর আগে হয়ে যাচ্ছে। তো আমাদেরও যে গত কয়েক বছর আমরা যেটা দেখেছি যে যেগুলো রিপিটেটিভ জব সেগুলো রোবট দ্বারা রিপ্লেসড হয়ে যাচ্ছে। যেমন আগে একটু ক্লারিক্যাল কাজ করার জন্য যেসব লোক লাগতো সেখানে খুব বেশি ব্রেইন ইউজ করতে হতো না, প্রসিডিউরই ফলো করলে কাজটা হয়ে যেত। এই কাজের পরিমাণ অনেক অনেক বেশি ছিল, সেই কাজগুলো আসলে রোবটস রিপ্লেস করে ফেলছে বা আর রোবোটিক প্রসেস অটোমেশন রিপ্লেস করে ফেলছে। তো এখন যারা এমপ্লয়েড হবেন তাদেরকে ডেফিনেটলি তাদের ইনোভেশন থাকতে হবে, হিউম্যান মাইন্ড থাকতে হবে, যে চিন্তা করার ক্যাপাসিটি থাকতে হবে এবং এমপ্লয়ারকে বলতে হবে যে ওয়াই হি অর শি ইজ ভ্যালুয়েবল টু দ্য কোম্পানি। আর যারা এখন যেখানে আছেন অনেকের মধ্যে আমি দেখেছি যে গত কয়েক মাসে যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, তারা জব সুইচ করতে চাচ্ছে। আমি এই মোমেন্টে বলবো যে জাস্ট হ্যাং অন, মানে এই মোমেন্টে একটু কষ্ট নিয়ে হলো, একটু প্রেশার নিয়ে হলো, একটু ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে হলো, wherever you are you try to do your best because এমপ্লয়ার যারা আছেন বেশিরভাগই তারা, it's not that they don't have employment opportunity but তারা একটু ওয়েট করছেন কি হয়। সো এই মোমেন্টে খুব বেশি এমপ্লয়মেন্ট ডিসিশন নেয়ার পসিবিলিটি আমার কাছে কম মনে হচ্ছে। সো I mean this is my initial statement. থ্যাংক ইউ শরফুল ভাই। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়ে গেছে আমাদের খুবই পরিচিত কায়সার হামিদ ভাই, এমডি এন্ড সিইও ফ্রম বিডি ফাইন্যান্স। ওয়েলকাম কায়সার ভাই ইন দ্য শো। আশা করি আপনি ভালো আছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? Thank you very much. I apology for my being late. Basically, আমি Apple device থেকে পাচ্ছিলাম না, so then I had to shift my device and then now connected. I hope you will accept my apology. It's all good, no issues. আমরা মাত্র শুরু করেছি এবং আমাদের আজকে টপিকটা হচ্ছে হলো এমপ্লয়েবিলিটি ইন নিউ নরমাল। এবং আমরা জানি যে আমরা একটা নতুন নরমালের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এমপ্লয়েবিলিটির কিন্তু যে আকালটা আছে, আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা দিনকে দিন বাড়ছে এবং আলটিমেটলি হোয়াট আর দ্য স্কিলস দে নিড টু ফোকাস অন রাইট নাও, দ্যাট ইজ দ্য আলটিমেট টার্গেট যেটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। সো আমি চলে যাচ্ছি अगेन মিশা ভাইয়ের কাছে। মিশা ভাই, what's your opinion on the employability in this new normal? আপনি যদি আপনার অভিমতটা একটু দেন। মিশা ভাই, you are mute. Sorry. আমি শরফুল ভাইয়ের সাথে একমত যে অনেক জব অপরচুনিটি বা মানে menial jobs or simple jobs are on the path to automation. So এখানে আমার মনে হয় যেই
এখন নতুন নতুন অপরচুনিটিও ক্রিয়েট হচ্ছে, কিন্তু ওই অপরচুনিটিগুলো আর প্রবাবলি ইন ডিফারেন্ট ফিল্ডস দেন the opportunities of the past, maybe in more technical fields, more creative fields. So যেই ধরেন a finance, accounting, some of those jobs will be now gradually automated. So আমার মনে হয় এই নতুন যে opportunities create হচ্ছে, they're more suited towards generalists. So আমি বলবো যে যাদের একটা adaptability আছে বা different jobs বা different roles নিতে পারে, ওরাই মনে হয় এই নতুন জব মার্কেটে সবচেয়ে সাকসেসফুল হবে। Right. Thank you, Misha bhai, for very short advice or short opinion. চলে যাচ্ছি কায়সার আহমেদ ভাইয়ের কাছে, যেহেতু উনি এনবিএফআই এর সাথে আছেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এন্ড কংগ্রাচুলেশনস, আপনারা আজকে বা গতকালকে অনুমোদন পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের শরিয়া ভিত্তিক কার্যক্রমের একটা উইং এর জন্য। সো আপনি কিভাবে দেখছেন আমাদের এই এমপ্লয়াবিলিটি ইন দ্য নিউ নরমাল কে? জি। Yeah, thank you very much. বিষয়টাকে আমি একটু সহজ করে বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, আমরা কোভিড নিয়ে যতটা উৎকণ্ঠিত বা টেনশন আছে বা স্ট্রেস যেটার মধ্যে দিয়ে যাচ্ছি, তার চেয়ে বেশি কিন্তু আমরা এটাকে, আমার কাছে মনে হয়, অ্যাডাপ্টেশনটা যেটা আমাদের বাংলাদেশি মানুষের মধ্যে, সেটা বোধহয় বেশি হয়ে গেছে। সেটা আমাদের সচেতনতার অভাব বা সচেতন ভাবেই বলেন আর যেভাবেই বলেন, আমরা উই টেক ইট অ্যাজ আওয়ার লাইফস্টাইল। আমি পার্টিকুলারলি আমাদের ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেগুলোতে গভর্নমেন্ট আপনার একটা দিন পরে আপনারা জানেন যে অফিস আসাটাকে রেগুলার করে দিয়েছে, তারপর থেকে কিন্তু আমরা অফিস করছি। আমি আমার অফিসে দেখছি, অন্যান্য ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেখছি, ইয়েস, কিছুটা লোকজনের কম আসা বা কিছুটা এখানে না আসলেই নয়, সেটা কাট রয়েছে, বাট আদার দ্যান আমরা দেখতে পাচ্ছি অনেকটা নর্মাল একটা সিনারিও। এবং ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করার সুবাদে আমাদেরকে কিন্তু অনেক প্রতিষ্ঠানগুলোতে ভিজিট করতে, আমি গত সপ্তাহে ভিজিট করে আসি। আমি কিন্তু সেখানেও দেখতে পাচ্ছি যে লোকজন অনেকখানি এই সিচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছেন। হয়তো তারা মাস্ক ব্যবহার করছেন, হয়তো তারা ঢোকার সময় যে সমস্ত ধরনের হাইজিন মেনটেন করতে হয় সেটা করছেন, কিন্তু লোকজন ঘরে বসে বন্ধ, লোক লাগবে না, সবকিছু ডিজিটাল, এটা কিন্তু এখন যেতে পারেনি। এইখানে এমপ্লয়াবিলিটির ব্যাপারটার জায়গায় আমি বিষয়টাকে একটু দুই ভাগে ভাগ করে বলতে চাই। একটা হচ্ছে যে অর্গানাইজেশন গুলো নর্মাল যে হায়ারিং করে বা যে ধরনের এক্সপ্যানশনের দিকে যেতে চায়, সেইটা এই মুহূর্তে কিছুটা হলো ধীর গতি আমরা লক্ষ্য করছি। একটা আত্মবিশ্বাসের অভাব বলেন, কিছুটা যারা ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্যবসার সঙ্গে এক্সপোজ রিলেটেড, তাদের ব্যবসায় এটার কিছুটা ইম্প্যাক্ট বলেন, সবকিছু মিলায় সেই জায়গাটা একটা স্টপ আছে। তারপরে হচ্ছে যে আমরা যেহেতু কিছুটা ডিসিশন ছিল অনেকগুলো অর্গানাইজেশন থেকে, যতখানি করা যায় ইফিসিয়েন্সি আনা, ম্যান পাওয়ার কতখানি কমানো সম্ভব, অফিসে না এসে কতখানি কাজ করা সম্ভব, তো সেইটার একটা প্রক্রিয়ার কারণেই আপনার কস্ট রিডাকশন, এমপ্লয়ি কমানো বা যত জায়গায় অপটিমাইজেশন কমানো হচ্ছে, বলতে পারো অপটিমাইজেশন, সেই এফোর্টগুলো কিন্তু আছে। কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশের কালচারে আমাদের কিন্তু আসলে আমরা কমপ্লিটলি ডিজিটাইজড ওয়েতে অনেক কাজ করতে পারছি না। তো সেই জায়গাটায় আমাদের আগে ওনারা যেটা বললেন, আমি একমত, আমাদেরকে এই মুহূর্তে যারা জব মার্কেটে ঢুকতে চাচ্ছেন বা সুইচ করতে চাচ্ছেন, সেইখানে একটু ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে চিন্তা করা উচিত যে আমি যেন হুমজিক্যালি কোনো একটা জায়গায় ঢুকে না পড়ি বা চেঞ্জ না করি বা জব ছেড়ে না দেই। এবং যারা জবের জন্য ওয়েট করছেন, আমার কাছে মনে হয় যে আমরা খুব শীঘ্রই, যেমন আমার প্রতিষ্ঠানে কিন্তু আমরা এখন আবার লোক নেওয়া শুরু করেছি। আমরা, আপনি বললেন একটু আগে যে আমরা ইসলামিক উইংস এর লাইসেন্স পেয়েছি ইন কন্টিনিউশন উইথ আওয়ার রেগুলার কমার্শিয়াল বিজনেস। তো সেখানেও কিন্তু আমাদের লোক লাগবে, আমরা সার্কুলার দিচ্ছি। তো বাট সেইটা যেটা হয়তো নর্মাল সময়ে আমরা যে পরিমাণ যে সংখ্যা লোক নিতাম, তার তুলনায় অনেক কনসিয়াস ডিসিশন নিয়ে এগোচ্ছি। তো এমপ্লয়াবিলিটি আমাদের বাংলাদেশের আসপেক্টে আসবে, আমাদেরকে একটু পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে স্কিল হতে হবে। হ্যাঁ, আমরা হয়তো পুরোপুরি ডিজিটাল টেকনোলজি হতে পারবো না, ইট উইল বি এ কম্বো মিক্স হাইব্রিড। আমাদের এখন টেকনোলজিক্যাল স্কিলটাকেও যেমন ডেভেলপ করতে হবে, বাট সঙ্গে সঙ্গে এক্সিস্টিং যে বিজনেস মডেল সেটাকেও হয়তো কন্টিনিউ করতে হবে। রাইট।
থ্যাংক ইউ কাইসার ভাই ফর ইউর ওপিনিয়ন। আমরা চলে যাচ্ছি হচ্ছে হলো রিয়াজ ভাইয়ের কাছে। রিয়াজ ভাই লেনোভোর সাথে আছেন এবং আপনারা এই এমপ্লয়েবিলিটি এই নিউ নর্মালটাকে কিভাবে দেখছেন, যদি রিয়াজ ভাই একটু বলেন। জি, থ্যাংক ইউ ইমরান ভাই। ব্যাপারটা হচ্ছে যে কর্মসংস্থানের যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেখানের মধ্যে একটা বিষয় চলে আসে অ্যাডাপ্টিবিলিটি। আমরা আসলে আগের থেকে এইসব কাজগুলো করতাম, অনলাইনে মিটিং কমিউনিকেশন করতাম, যারা বললেন যে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত আছে, যাদের অনলাইন বিজনেস আছে, সবই আমরা করতাম। কিন্তু ব্যাপারটা যেটা হয়ে গেছে যে আমরা অনেক আগে এটাকে আসলে ওইভাবে অ্যাডাপ্ট করি নাই। সো দ্যাটস ওয়াই আমাদেরকে প্যান্ডামিক সময় খুব তাড়াতাড়ি সেটাকে অ্যাডাপ্টিবিলিটিতে নিয়ে আসছে। যেখানে প্রশ্ন আসে যে কর্মসংস্থানের, সেটা যে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, যেটা আমরা আসলে বুঝতে চাচ্ছি যে রেগুলার লাইফে যে কাজগুলো আমরা করতাম, এখন একটা এইচআর বা একটা ম্যানেজমেন্ট কি মনে করছে যে আমি যদি নতুন একটা হায়ারিং করি, আমাকে তো একজন এক্সপার্টাইজ লাগবে। তো দে সিক দ্য এক্সপার্টাইজ, যে কি কোন ধরনের মানুষজন এসে আমার এই কাজগুলোকে খুব তাড়াতাড়ি নিয়ে নেবে। এখানে একটা চ্যালেঞ্জ যে হ্যাঁ, যারা প্রিভিয়াসলি এই কাজগুলো করে আসছে তারা এই সুযোগটা বেশি পাবে যে কর্মসংস্থানের। যদি আমি আমাদের এজেন্সির কথা চিন্তা করি, উই আর লুকিং অলসো দ্যাটস এক্সপার্টাইজ, যে হ্যাঁ আমাদের এই ধরনের এক্সপার্টাইজ হলেই আমরা কিন্তু এই ধরনের লোক নিয়োগ দিচ্ছি। আমি সাফরুফের সাথে একমত হব যে উনি যে কথাটা বলেছেন যে এখন দিস ইজ নট আ রাইট টাইম টু মুভ এনিওয়্যার। কথাটা যেমন ঠিক তেমন আরো কিছু কিন্তু অপরচুনিটি বাংলাদেশে গড়ে উঠছে। আপনি দেখবেন অনেক স্টার্ট আপ কিন্তু বাংলাদেশে হয়ে গেছে, অনেক অনলাইন। আমরা এই প্যান্ডামিক টাইমে, আমি আইটি ফিল্ডে আছি, আমি দেখেছি যে বিভিন্ন কোম্পানির বলেন যে যাদের ই কমার্স সাইট আছে, দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব ইন দিস প্যান্ডামিক টাইম। সো ওইখানে অনেক এমপ্লয়মেন্ট হয়েছে এবং ওখানে কিন্তু আমার দেখা মতে অনেকগুলা যেগুলা নাম করা ই কমার্স কোম্পানি, তারা কন্টিনিউ হায়ারিং করে নিয়েছে, তারা কন্টিনিউ প্রোডাক্ট টিম, ক্যাটাগরি টিম নিচ্ছে, সবকিছু নিচ্ছে। সো এই সেক্টরে একটা এমপ্লয়াবিলিটি আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো, যারা অনলাইন বেসড কাজ করছে এবং মানুষজন দে আর ভেরি মাচ অ্যাডাপ্টেবল দিস সিচুয়েশন অ্যান্ড দ্য টেকনোলজি। সো এখানে আমি যারা নতুন কর্মসংস্থান বা এমপ্লয়াবিলিটির জন্য চিন্তা করছেন যে না আমরা আমাদের ক্যারিয়ারটাকে এইভাবে মুভ করবো, তাদেরকে উচিত যে এই ধরনের কমিউনিকেশন লেভেল বলেন, অনলাইনে কাজ করা বলেন, হোয়াট ইজ ওয়েব, হোয়াট ইজ অনলাইন, হোয়াট ইজ বিজনেস থিম, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, প্রেজেন্টেবল হওয়া, আমি মনে করি এই জিনিসগুলো খুবই প্রয়োজন সবার মাঝে। তাহলে যারা এমএনসি কোম্পানি বাংলাদেশে আরো আসছেন, তারাও এখানকার হায়ার করতে পারবেন এবং তাদের অনেক অপরচুনিটি আছে বাংলাদেশে। বাংলাদেশের গভর্নমেন্টও এরকম অনেক অপরচুনিটি দিচ্ছে বিভিন্ন কোম্পানিদেরকে। আপনি জানেন যে মোবাইল কোম্পানিগুলো ম্যাক্সিমাম বাংলাদেশে ফ্যাক্টরি ওপেন করেছে এবং বাংলাদেশে অনেক মোবাইল তৈরি হচ্ছে এবং অ্যাজ ফার অ্যাজ ল্যাপটপও তৈরি হচ্ছে। উই আর ওয়ার্কিং অন দ্যাট, যে আমরাও মানে কবে নাগাদ যে আমি যে ব্র্যান্ডে কাজ করি, লেনোভো বা এইচপি, এরাও বাংলাদেশে মেড ইন বাংলাদেশ নামে আমরা যেন একটা প্রোডাক্ট লঞ্চ করতে পারি। উই আর প্ল্যানিং অন দ্যাট। সো এই ধরনের অনেক প্ল্যানিং আছে। সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের যে ট্যালেন্টেড ক্যান্ডিডেট আছে, তারা আসবে আমাদের কাছে, ইন্টারভিউ দিবে, আমরাও তাদেরকে শর্ট লিস্টেড করবো এবং তাদেরকে একটা কর্মসংস্থান দেবো। এখন সবকিছুই আমাদেরকে চিন্তা করতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে। সো দিস ইজ মাই ভিউ অন দ্য নিউ এমপ্লয়াবিলিটি একটা থিম, যেটা আমি বললাম। Right. Thank you, Riyaz bhai, for being so precise regarding this. এবং আমি চলে যাব হচ্ছে আবার শরফুল ভাইয়ের কাছে। এখন যারা চাকরি খুঁজছে, কারণ এখন আমরা দেখছি যে একটা বিশাল অঙ্কের মানুষ বেকার হয়ে গেছে ডিউ টু দিস নিউ নর্মাল। সো আপনার কি অ্যাডভাইস থাকবে তাদের প্রতি, যারা এখন চাকরি খুঁজছে বা যারা এখন এমপ্লয়েবল কর্মসংস্থানের দিকে আবার ফোকাস করছে? সো তারা কি ধরনের স্ট্র্যাটেজি এখন নিতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে? আমি দেখি যে খুব বেশি চেঞ্জ না এখন, যেহেতু যদি যাদের চাকরি কোনো কারণে চাকরি হারিয়েছেন, ফার্স্ট আমি একটু বলি যে আমার যতটুকু স্ট্যাটিস্টিক্স জানা আছে, সেখানে কম্পেয়ার টু মেনি আদার কান্ট্রিজ বাংলাদেশে এটার ইম্প্যাক্ট অত হাই ছিল না। বিকজ আমরা অনেক উন্নত দেশের মতো এত অবজেক্টিভ আমরা না। আমরা উই কেয়ার ফর আওয়ার পিপল। আমাদের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। তো আমরা আমাদের কোম্পানিগুলো যতটুকু পেরেছে ততটুকু কিন্তু রিটেইন করার চেষ্টা করছে। এরকম না যে আমরা খুব খুশি হয়ে বা ইনভেস্টরদেরকে বা শেয়ার হোল্ডারদেরকে দেখানোর জন্য উই হ্যাভ কাট 60% অফ দ্য জব, 40% অফ দ্য জব, যেগুলো আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে শুনে থাকি। তো যতটুকু আনএমপ্লয়মেন্ট হয়েছে, ওনারা একটু অ্যাগ্রেসিভলি খুঁজতে থাকবেন অপরচুনিটি। এবং
আমি বলবো যে অনেকে এখানে শেয়ার করেছেন যে আইটি ফিল্ড স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অপরচুনিটি তৈরি হচ্ছে। আমি এর Right. আগের একটা সেশন আমরা বলেছিলাম we have more than doubled our subscriber base in the last 1 year এই Right. করোনা সিচুয়েশনে। তো সেখানে অনেক এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে এবং অনেক কিছু কনভার্ট হচ্ছে ইয়েতে, আই মিন সরি ফোন চলে এসে, হ্যাঁ, অনেক কিছু Right. কনভার্ট হচ্ছে মানে টেকনোলজিতে। তো সেখানে দরকার হবে। আর এখন তো আসলে জব খোঁজাটাও আগের মতো তো আর সিভি নিয়ে নিয়ে ঘুরতে হয় না। এখন বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখানে নিজেকে রাইটলি প্রেজেন্ট করাটাই আমি বলবো যে, আমি এই কথাটা হয়তো আজকের সেশন আরো কয়েকবার বলবো, উই হ্যাভ টু বি মোর হিউম্যান। আমাদের আগে একটা ইমপ্রেশন ছিল যে সিভি তৈরি করা মানে হচ্ছে নিজেকে গ্লোরিফাইড ভাবে প্রেজেন্ট করা, বাট আমি এখন বলবো যে সিভি তৈরি করা মানে হচ্ছে নিজেকে রাইটলি প্রেজেন্ট করা। আদারওয়াইজ আই উইল ক্রিয়েট আ হায়ার এক্সপেকটেশন, এবং যখন আমি ইন্টারভিউ ফেস করব তখন আমার হয়তো নর্মালটাই পছন্দ করতো ওই অর্গানাইজেশন, কিন্তু সেটা না করে ওই এক্সপেকটেশন হাই তৈরি করাতে আমার রেগুলার আমাকে দেখে বা নর্মাল আমাকে দেখে কোম্পানি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেতে পারে। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব বেশি চিন্তার কিছু নাই, জাস্ট কিপ অন অ্যাপ্লাইং, এবং আই মিন কিপ অন অ্যাপ্লাইং। আমি আর আর Right. মানে তেমন Like don't lose hope as the moral of the story. এটা আমি এটা বলতে চাই। চলে যাবো মিশা ভাইয়ের কাছে, যেহেতু মিশা ভাই like we are in the era of fourth industrial revolution and blockchain based technology, artificial intelligence will play a big role in coming days. So আপনার কি মনে হয়, যারা দেখছে কয়েক হাজার মানুষ আমাদের সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে, তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস থাকবে, লাইক হাউ দে ক্যান বি প্রিপেয়ার্ড টু ফেস দিস আপকামিং টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন and this আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে ফেস করতে যাচ্ছি বা ফেস করছি, ওটার জন্য কিভাবে তারা তৈরি হতে পারে? মিশা ভাই। ইমরান, তুমি তো আমার সব বাজওয়ার্ডস ব্যবহার করে ফেললে, এখন আমার কিছু বলার থাকলো না। বাট আমি এখানে আই জাস্ট ওয়ান্ট টু গিভ এভরিওয়ান হোপ। আমার এই প্যান্ডেমিকের মধ্যে আই হ্যাভ লস্ট আ জব and I've found 2 more jobs. So it is true that it is difficult. It's a very difficult time. আমার যখন প্রথম এই Uber Eats বন্ধ হয়ে গেল, I was very, very, very nervous যে how am I going to support my family? What's going to be my future? But I would say যে এই সব টাইমে, হিস্টোরিক্যাল টাইমে অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়। As you rightly said, যেটা এখন হবে is that the fourth industrial revolution, the AI revolution, the blockchain revolution, and as others have said, these will be accelerated by several years, where even amader moton deshe these technologies are now going to come to the forefront a lot quicker than they would have before. So ekhane first of all, it is true that you should be cautious, but it is also true that there's been a lot of hiring. The logistics companies, the logistics companies, the food delivery companies, even other technology companies, they're hiring a lot. Believe me, a lot of them have doubled in size already a 3 মাস 4 মাসের মধ্যে. So opportunity আছে, but you just have to be careful before taking any steps that it is a stable position. So তোমার question ছিল যে how to prepare for the fourth industrial revolution. আমি বলবো যে আমার মতন, for me, it's someone who has no experience in AI or in blockchain, but আমি বলবো যে having এখানে one advantage will be যে বাংলাদেশে কারো এই এক্সপেরিয়েন্সটা থাকবে না এখনো। So I think a willingness to learn and even some interest in the subject, যেমন researching একটা interview আগে, making sure that you research about the company, about the industry, if it's one of these new industries, and having interesting things to say. And even আমি বলবো যে creating একটা narrative on social media. হ্যাঁ, social media can be a really negative thing, কিন্তু it can also be very positive. যে LinkedIn এর মতন একটা প্ল্যাটফর্মে creating a narrative for yourself, যে your thought leader in a certain subject, this goes a long way. আজকাল মনে হয় প্রত্যেকটা employer checks LinkedIn, প্রত্যেকটা employer probably checks Facebook. So আপনার public profile, what you present, is also going to play a big part. Right. Thank you, Misha ভাই। চলে যাচ্ছি আবার কায়সার আহমেদ ভাইয়ের কাছে, যেহেতু BD Finance is one of the most
fastest growing NBFI in Bangladesh, and they're doing tremendously well. এবং আমি সবার অনেকগুলো কোয়েশ্চেন আছে, এর মধ্যে বেসিক যে কোয়েশ্চেনটা যে লাইক হোয়াট আর দ্য কোয়ালিটিস, যে কোয়ালিটিস গুলো আপনারা দেখেন টু গেট রিক্রুটেড, টু গেট হায়ার্ড ফর যারা এখন জব সিক করছে, আপনি যদি একটু কিছু টিপস দিয়ে দেন so that like they can get something out of it. Thank you. Yeah. থ্যাংক ইউ ইমরান। তার আগে একটু বলতে চাই, আমার জবটা কিন্তু চেঞ্জ হয়েছে, শিফট হয়েছে এই প্যান্ডামিক সময়ের মধ্যে। So I was a deputy managing director in another financial institution and being hired, and I joined in September 2 at BD Finance. So opportunity কিন্তু সবসময় সব জায়গায় আছে। এবং আরেকটা কথা একটু আগে যেটা সবাই বলছিলেন, I didn't apply or give my CV, so they have searched like LinkedIn থেকে দেখে তারা আমাকে কল করেছে, তারপরে কথা বলেছি, and then finally I got selected and joined here. সো ওই জায়গাটা আমাদের অনেক বেশি সরব থাকতে হবে, প্রফেশনাল থাকতে হবে, স্ট্রাকচার থাকতে হবে। আমি যারা এখন জব খুঁজছেন, জবের জন্য ঢুকতে যাচ্ছেন বা রেডি আছেন, তাদের জন্য কয়েকটা কথা বলতে চাই। একটা হচ্ছে যে স্কিলটা আমরা সবচেয়ে বেশি মিস করি এখন, সেটা হচ্ছে সোশ্যাল স্কিল বা অ্যাটিটিউড। আমাদের খুব কম টেকনিশিয়ান, টেকনিক্যাল লোক লাগে। আমি যদি ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলি, দেখেন আমাদের কোড লেখার জন্য আইটির যে কোর কাজ, ওখানে খুব অল্প কয়েকটা লোক লাগে। আমাদের ব্যাক অফিসে যে ধরনের কাজ, সেখানে কিন্তু খুব অল্প লোক লাগে। এবং খুব স্পেশালাইজেশন, যে পার্টিকুলার এই ধরনের টোটাল হিউম্যান রিসোর্সের 10% না, বাকি সবই কিন্তু জেনারেল এডুকেশন। তো আমরা আসলে তাহলে কি খুঁজি? আমরা বলছি টেকনোলজি শিখতে হবে, আইটি শিখতে হবে। দেখেন, এটা আমাদের এখন পার্ট হয়ে গেছে। আমরা যেমন এখন সোশ্যাল মিডিয়া চালাতে পারি, আমরা কম্পিউটারে কাজ জানি। আমরা একসময় কম্পিউটারে কাজ, কম্পিউটার অপারেটর নিয়োগ করতাম। যারা সিনিয়র এমপ্লয়ি রিসোর্স, তাদের জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট থাকতো কম্পিউটার। এখন সবাই সবার কাজ করে। তো এইটা আমাদের একটা নর্মাল স্কিল হয়ে গেছে। তো সেই স্কিলটা একটু বাড়াতে হবে, যেহেতু একটা নিউ নর্মাল সিনারিওতে আমরা অনেক সময় রিমোটলি কাজ করতে হচ্ছে, আমাদের অনেক বেশি যোগাযোগ করতে হচ্ছে টেকনোলজি থ্রু দিয়ে। তো সেই কম্প্যাটিবিলিটিটা আমাদের থাকা দরকার, হুইচ উইল বি বেসিক। তো এর বাইরে সোশ্যাল স্কিল বা অ্যাটিটিউড, যেটা আমাদের এখন যারা পাস করে গেছেন, পাস করতে যাচ্ছেন, অথবা পাস করে বসে আছেন, জব খুঁজছেন, আমার মনে হয় ইট ইজ দ্য হাই টাইম টু প্রিপেয়ার ইউরসেলফ। একটা অর্গানাইজেশন আসলে কি খুঁজে, কি থাকা দরকার, এই জায়গাটা আমাদের একটা ব্যাপক ঘাটতি আছে প্রস্তুতির। কারণ আমাদের যে এডুকেশন সিস্টেম আর আমাদের জবে যে শুরুতে আমাদের যে ধরনের কাজ শিখতে হয়, সেটার মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে। তো একাডেমিশিয়ানরা যেটা শিখান, অফকোর্স সেটা আমাদের দরকার, কিন্তু সেটা শুরুতে ইমপ্লিমেন্টেশন বা সেটা দিয়ে আমরা আসলে কাজটা করতে পারি না। তাহলে আমাদের এই যে সোশ্যাল স্কিল, যেটা যে শিখার আগ্রহটা, অ্যাটিটিউডটা, আমার পাশের কলিগের সঙ্গে যোগাযোগ করার যে দক্ষতাটা, আমার সিনিয়র থেকে শেখার যে বিষয়টা, আমাদের থাকা দরকার। আমাদের ডাউন টু আর্থ অ্যাটিটিউড যদি আমাদের না থাকে, আমাদের অ্যাডাপ্টেশন লার্নিং ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা জবে ঢুকেও আবার জব থেকে বের হয়ে যেতে হবে আমাদের। এই সময় দেখি কারা জব হারিয়েছে, যাদের আসলে ফ্লেক্সিবিলিটি কম, যারা নতুন পরিস্থিতির সঙ্গে মানাতে পারছে না, যারা নতুন পরিস্থিতিতে এক্সট্রা এফোর্ট দিতে হবে, এক্সট্রা ডেলিভারি দিতে হবে, তারা ওইটা যখন করতে পারছে না, নিজেকে কোম্পানির জন্য অপরিহার্য করতে পারছে না, তাদেরকে কিন্তু বাদ দেওয়ার জন্য কোম্পানির ডিসিশনটা ইজিলি নিতে পারছেন। তো সেক্ষেত্রে আমরা ঢুকার আগেও যারা ঢুকতে চাচ্ছে, তাদেরকে এই জায়গাটা আমি বলবো যে আপনাদের আসলে নিজস্ব কি স্কিল সেট আছে, সেটা সিভিতে যেমন রাইট প্রেজেন্টেশন হওয়া দরকার। যেটা শুরুতে বললেন, আমি এই মুহূর্তে নাম ভুলে যাচ্ছি, অ্যাপোলজি চাচ্ছি, উনি বললেন ফার্স্ট স্পিকার, যে আমাদের এটাকে অনেক বেশি গ্লোরিফাইড করে, অনেক বেশি হাইলাইটেড করে যেন আমরা অনেক কথা না বলি। আমরা যেটা আসলে জানি, যেটা দরকার এই জবের জন্য, সেভাবে সিভিটা বানানো দরকার। সঙ্গে সঙ্গে আমি জবে ঢুকার সঙ্গে সঙ্গে আমার যে ধরনের স্কিল সেট থাকা দরকার, সেই বিষয়ে একটু প্রিপারেশন নেই। এবং এটা খুব কঠিন না, ইউটিউবে অনেক ভিডিও আছে। আমার একটা ইন্টারভিউ টিপস আছে 3-4 মিনিটের মধ্যে, যে ইন্টারভিউতে ফেস করার জন্য আপনার কি থাকা দরকার, এটা প্রায় 20-25 হাজার ভিউ আছে, আপনারা দেখতে পারেন। অনেক ইউটিউবে আছে, লার্নিং গুগল করতে পারবেন, বই আছে। বাট দিস ইজ দ্য হাই টাইম ফর দ্য ইয়াং, যারা ঢুকতে চাচ্ছেন তাদেরকে প্রিপারেশন নেওয়ার। প্রয়োজনে সিনিয়রদের সঙ্গে কথা বলেন, কানেক্টেড থাকেন, সেটা বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ কায়সার ভাই ফর ইউর ওয়ান্ডারফুল অ্যাডভাইস। আমরা আবার আসবো আপনার কাছে, চলে যাচ্ছি রিয়াজ ভাইয়ের কাছে। রিয়াজ ভাই কাজ করছেন লেনোভোর সাথে। সো এই সময় এই ধরনের ব্র্যান্ড যারা রিক্রুট করে, এই ধরনের
মাল্টিন্যাশনাল ব্র্যান্ড, তারা কি ধরনের স্কিল সেট বা কি ধরনের কি ক্যাপাসিটির এমপ্লয়ারদেরকে টার্গেট করে হায়ারের ব্যাপারটা মাথায় রাখে, কোন ব্যাপারটাকে তারা বেশি প্রাধান্য দেয় আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী? আসলে আমরা যে কথাটা বলছি, থ্যাংক ইউ ভাই, সেটা হচ্ছে যে ফোর্থ জেনারেশন। তো আমি আবার এই জেনারেশন নাম দিয়েছি জেনারেশন আর। আর মিনস রিমোট। এভরিওয়ার দেখবেন যে আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করছি, বাজ ওয়ার্ড লাইক নিউ নর্মাল লাইফ, রিমোট ওয়ার্কিং, রিমোট। সো এটা হচ্ছে আর জেনারেশন। তো আর জেনারেশনের কাছে যারা এমএনসি আছেন বা যারা মাল্টিনেশনাল কোম্পানি, আরো কোর লেভেল যারা বাংলাদেশে সরাসরি বিজনেস অপারেশন করতে, তারা কিন্তু এই ধরনের অ্যাডাপ্টিবিলিটি যাদের আছে, যারা কাজ করছেন এবং তাদের মধ্যে যে ফ্লেক্সিবিলিটির কথা বললো যেগুলো আছে, আমরা আসলে লুকিং করি সেই জিনিসগুলো যারা আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আইটি ইন্ডাস্ট্রিতে যদি আমি বলি, আমাদের ইন্ডাস্ট্রিতে সে স্টার্টআপের যে বিষয়টা নিয়ে আমরা আজকে চিন্তা করছি সেটা আরো বড়। হ্যাঁ, বিগ, মানে আমাদের চিন্তার চাইতে অনেক বড়। অনেকে আপনার নতুন নতুন কোম্পানি খুলছেন, নতুন নতুন হায়ারিং করছেন, তাদের দরকার প্রোডাক্ট, দে নিড দ্য প্রোডাক্ট। সো অ্যাজ এ যারা বাইরের কোম্পানি থেকে প্রোডাক্ট সোর্স করছেন বা আমরা সোর্স করে তাদেরকে এনে দিচ্ছি, তারাও যখন আমরা দেখছি যে না, আমাদের এখানে দুই ধরনের কর্মসংস্থানের একটা ইয়ে আছে, ওয়ান ইজ দ্য স্টার্টআপ, সেকেন্ড হচ্ছে যারা এখানে জব করতে যাচ্ছে। সো দুই ধরনের লোককে নিয়ে কিন্তু কাজ করছি। দে আর অলসো অ্যাক্ট লাইক এ এমপ্লয়ি, বাট তাদের নিজস্ব, মানে তারা হচ্ছে নিজস্ব, যদি বলে এন্টারপ্রেনার, ওই হিসাবে তারা কাজ করছে। সো আমরা এখানে দুই ভাবে কিন্তু চিন্তা করছি, যে একজন হচ্ছে স্টার্টআপ বিজনেস শুরু করেছে, তাদের জন্য এই প্রোডাক্ট লাগবে, এখন অনেক অনলাইন শপ আছে। সো ওইটা দেখি। আর যদি আপনি চিন্তা করেন যে জেনারেশন আর এর কাছে আমরা কি চাচ্ছি, সেটা হচ্ছে প্রথম চাচ্ছি যে নিউ টেকনোলজি অ্যাডাপ্টেশন তারা যেন সেটা করতে পারে। এখন আপনি জানেন সব কাজই আমাদের ল্যাপটপ, মোবাইল অথবা ডেস্কটপ দিতে হয়, সেই জিনিসগুলো জ্ঞান রাখা। যদি আপনি বলেন যে আমিও যখন প্যান্ডেমিক শুরু হয়েছে, আমি প্যান্ডেমিকের সময় অনেক সার্টিফিকেশন করেছি, লটস অফ প্রায় 12 to 15 সার্টিফিকেশন আমি করেছি, ইনক্লুডিং কোভিড নিয়েও স্টাডি করেছি। সো এই ধরনের অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে। দিস ইজ নট মাই সাবজেক্ট টু লার্ন কোভিড, বাট মাই ফ্যামিলির সিকিউরিটির জন্য বা আমার বেটার জানার জন্য আমি কিন্তু সেই এক্সাম গুলো দিয়েছি, আমি কাজ করছি। সো আমাদের এমএনসি তে একটা জিনিস ভালো যে আমাদের সব কোম্পানি গুলোতে বলা হয় যে আমাদের কোম্পানি ইজ এ ক্যাম্পাস। সো আমরা সবসময় এক্সাম দিয়ে থাকি, নতুন নতুন টেকনোলজি যখন আসে আমাদেরকে ট্রেন করানো হয়, আমরাও ট্রেন করি। আমরা সবসময় যারা আমাদের প্রোডাক্ট মার্কেটিং করেন তাদেরকে ওই জায়গাগুলোতে আমরা সহায়তা করি। সো রিমোট আর জেনারেশনের কাছ থেকে আমাদের দরকার ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টিং দ্য টেকনোলজি। আমাদের দরকার যে ওয়েল নলেজ যদি তাদের থাকে, ফার্স্ট নলেজের প্রয়োজন, বাট ওয়েল নলেজ অ্যাবাউট ইউর ওয়ার্ক। আর যেটা হচ্ছে যে লিঙ্কডইন এখন একটা খুব বড় প্ল্যাটফর্ম। আমিও ভাইয়ের সাথে বলতে পারি, আমি এর আগে কাজ করতাম ডেলে, আমি সেপ্টেম্বর মাসে আমি লেনোভোতে জয়েন করেছি। সো দে ফাউন্ড আস, সেম আমাকে তারা কিন্তু লিঙ্কডইনে খুঁজে পেয়েছেন এবং আমার সাথে কিন্তু তারা ওভাবে যোগাযোগ করেছেন, এবং আমার প্রেজেন্টেশন বলেন, আমার কাজ করার প্রিভিয়াস অভিজ্ঞতা বলে অনেক কাজে কিন্তু দিয়েছে। সো এই জিনিসগুলোকে কিন্তু আমরা ওইভাবে সিম্পলিফাইড করেছি। আমিও দেখেছি যে হ্যাঁ, ওদের গ্লোবাল এইচআর আমার সাথে কিভাবে কথা বলছে, এটা আমার একটা লার্নিং হয়েছে। তারপরে হচ্ছে যে ওদের যে হেড অফ মার্কেটিং আছে, ওদের যে হেড অফ সার্ভিস আছে, ওদের যে হেড অফ ম্যানেজিং ডিরেক্টর আছেন ডিপার্টমেন্ট ওয়াইজ, তাদের সাথে আমার বোর্ড মিটিং হয়েছে। তো আমি অনেক কিছু শিখেছি যে তারা আসলে কি চাচ্ছে। সো দ্যাটস ওয়াই আই কল দিস জেনারেশন ইজ এ জেনারেশন আর। সো জেনারেশন আর এর কাছ থেকে আমাদের রিকোয়ারমেন্টই হচ্ছে যে অ্যাডাপ্টিবিলিটি, ফ্লেক্সিবিলিটি এবং নিউ থিং গুলাকে বেশি করে নিজের ভিতরে নেওয়া। সো দিস ইজ মাই opinion to all the freshers who finding the work. থ্যাংক ইউ রিয়াজ ভাই, আপনার অসাধারণ একটা ওভারভিউর জন্য। এবং একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম যে আমাদের আজকের যে স্পিকারের 4 জনের 3 জন সেপ্টেম্বরের নতুন একটা ওয়ার্কশপে জয়েন করছে, which is very interesting and very inspiring at the same time. Those who are looking for different jobs or like employability যে ব্যাপারগুলো, তারা কিন্তু এটা দেখে বা এটা তারা ইন্সপায়ার্ড হতে পারে বলে আমি মনে করি। আমরা একটা একটু অ্যাড করে একটা লাইন অ্যাড করি শুধু, একটা ম্যানেজিং ডিরেক্টরের সার্চিং, ইন্টারভিউ, প্রেজেন্টেশন, চারটা পুরাটা, এবং আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, I didn't went to this company, everything done through online. এবং আমাকে এই সময়ে সাধারণত যেটা হয়, যেহেতু আমি এর আগে ডিএমডি ডিপার্টমেন্ট হেড ছিলাম, সাধারণত আমাদের ইয়াং টিম গুলো প্রেজেন্টেশন বানিয়ে দিত। এখন জব সুইচের ব্যাপারে তো আই ক্যানট টেল মাই এক্সিস্টিং এমপ্লয়ি যে ভাই আমার ওই কোম্পানির জন্য একটা প্রেজেন্টেশন বানিয়ে দাও, একটা বিজনেস প্ল্যান বানিয়ে দাও।
সো আমাকে বসে বসে পাওয়ার পয়েন্টে এখন আমি যে ধরনের কাজ চাই সেটা তো বানানো আমি ভুলে গেছি। আমি অনেক আগে করেছি, নিজ হাতে করি না, সাধারণত ব্রাশ আপ করি, উপরের ইয়েগুলো দেখি। আমি এখন সব ডাউনলোড করে করে নতুন, এখন যতই যে আপনারা দেখেন যে আমাদের ফেসবুকে দিতে থাকে যে এই ধরনের ইয়েগুলো, ইনফোগ্রাফিক গুলো, সেই ইনফোগ্রাফিক গুলো ডাউনলোড করে আমার কাছে মনে হচ্ছিল আমি বোধহয় ব্যাক করে গেছি ম্যানেজমেন্ট ট্রেনিং হওয়ার সময়, যে ধরনের ডিফেন্স দিয়েছিলাম, যে ধরনের প্রেজেন্টেশন দিয়েছিলাম, বিজনেস প্ল্যান দিয়েছিলাম, এক্সেস অ্যানালিসিস করে। I did the same thing in April and May. মানে Right. surprisingly, I think is the adaptability is very important. অ্যাবসলিউটলি, মানে ওই Absolutely. অ্যাডাপ্টেবিলিটির ব্যাপারটাই কিন্তু আসলে অন্যতম জিনিস টু গেট এমপ্লয়েবিলিটি ইন দ্য নিউ নর্মাল। আমরা এটা নিয়ে কথা বলবো। আমরা একটা ব্রেক নিয়ে আসছি। অগমেটিক্স ইজ রিক্রুটিং দেয়ার স্ক্রাইবস অ্যান্ড ট্রান্সক্রিপশনিস্ট, দোজ হু আর লুকিং ফর জবস। জাস্ট ওয়াচ দিস ভিডিও অ্যান্ড জাস্ট গেট অ্যাপ্লাইড। থ্যাংক ইউ। অর্ণবের গ্র্যাজুয়েশন শেষ হলো এবছর। গ্র্যাজুয়েশনের পরপরই তার চিন্তা শুরু চাকরি খোঁজার, কিন্তু তার মূল চিন্তার বিষয় কোথায় অ্যাপ্লাই করবে। কারণ অর্ণবের চেকলিস্ট অনুযায়ী প্রতিষ্ঠান খুঁজে পাওয়া মুশকিল। সে চায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, ভালো স্যালারি, 2 দিন ছুটি, হেলথ ইন্স্যুরেন্স, ক্যারিয়ার গ্রো, অফিসে ভালো খাবার, ট্রান্সপোর্টেশন সুবিধা, সাথে একটা জিম হলে বেশ হতো। তার চেকলিস্ট হুবহু মিলে যায় অগমেটিক্সের সাথে। অর্ণব এখন নিশ্চিন্ত, আজই সে অগমেটিক্সে অ্যাপ্লাই করবে। আপনি করছেন তো? অগমেটিক্স হায়ারিং স্ক্রাইব অ্যান্ড ট্রান্সক্রিপশন। বাটন ফোনই এখন স্মার্টফোন। 4G স্মার্ট বাটন ফোনই পাচ্ছেন 500-র বেশি অ্যাপ, আছে ওয়াইফাই আর হটস্পট। ইন্টারনেট এখন তাই আপনার হাতের মুঠোয়। জ্বর মাপার জন্য এখন আর থার্মোমিটার খুঁজতে হবে না, কারণ জিও ফোনে আছে ইনফ্রারেড থার্মোমিটার। হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা কথা রেকর্ড করে পাঠিয়ে দিন প্রিয়জনকে, আর ফেসবুকে থাকুন সবার সাথে। বিনোদন এখন হবে বেশি বেশি জিও ফোন আর ইউটিউবের সাথে। তাহলে আর দেরি কেন? স্বল্প মূল্যে জিও ফোনটি কিনতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ দোকানে, আর চলে আসুন ইন্টারনেটের স্মার্ট দুনিয়ায়। ইয়েস, উই আর ব্যাক। আমরা আবার চলে এসেছি। আমরা অনুষ্ঠানের মাঝামাঝিতে আছি। আমাদের ডিসকাশন খুব জমে উঠেছে। কয়েকশো মানুষ অলরেডি কানেক্টেড হয়ে গেছে এবং অনেক কমেন্টস আসছে। আমরা যেটা করতে পারি এখন, আমাদের একটা কোয়েশ্চেন ছিল শরফুল ভাইয়ের কাছে। শরফুল ভাই, আমরা যেটা দেখছি এখনকার তরুণদের মধ্যে যে অস্থিরতা কাজ করছে এবং যেটা নিয়ে কথাবার্তা অনেক চলছে, যে অস্থিরতাটা হচ্ছিল চাকরি পাবার, এবং যারা চাকরি দিচ্ছে তারা বলছে যে আমরা ওই ধরনের ক্যাপাসিটির তরুণ বা এমপ্লয়ি পাচ্ছি না। সো ওই গ্যাপটাকে আপনি কিভাবে দেখছেন, এবং গ্যাপটা মিনিমাইজ করার জন্য যারা দেখছে, যারা তরুণ, তারা কি করতে পারে টু গেট দেমসেলফ রেডি ফর দ্য এমপ্লয়াবিলিটি? শরফুল ভাই। ফার্স্টলি আমি এটা, তরুণরা তো আসলে খুব বেশি করার অপশন নেই, বিকজ ওদেরকে এইচএসসি বা এ লেভেলের পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যা পড়াচ্ছে সেটাই পড়ছে, তখন টার্গেটই থাকে একটা ভালো গ্রেড পাওয়ার। যেহেতু আমাদের ট্রেডিশনালি আমরা গ্রেডসটাকে একটা ইম্পর্টেন্স দিয়ে থাকি। আমি বলবো যে এটার ক্ষেত্রে আমাদের এমপ্লয়ারদের সাইড থেকে একটু এক স্টেপ আগিয়ে আসতে হবে। আমাদেরকে দেখতে হবে যে যার যে কোয়ালিটি আছে, যে যেভাবে তৈরি হয়েছে, মানে বেসিক্স যদি ভালো থাকে তাকে আসলে তৈরি করে নিতে বেশি সময় লাগে না। অনেকেই আমরা বিভিন্ন আলোচনায় দেখি যে there is a gap between academia and জব মার্কেট। এটার জন্য একাডেমিকে আমরা আমাদের জায়গা থেকে দোষ দিয়ে থাকি, বাট আমরা আবার এটাও খেয়াল করি না যে যখন 4 বছরের একটা কোর্স শুরু হয়, তখন যেই ধরনের জিনিস আজকে যেটা রাইট, সেটা 4 বছর পরে সেটা রাইট নাও থাকতে পারে। সো আমি বলবো যে এখন যেটা একাডেমিয়া যেটা করে যাচ্ছে, যে ফাউন্ডেশন বিল্ড করা, তাদের হিউম্যান কোয়ালিটি গুলাকে যার যেটা আছে সেটাকে Right. ম্যাক্সিমাইজ করা, সেটাতে এমফাসিস দেওয়া উচিত। বাট এট দ্য সেম টাইম আমি বলবো যে প্রতিটা ইউনিভার্সিটিস বা এডুকেশনাল ইনস্টিটিউটে একটা, যারা সিলেবাস তৈরি করেন বা যারা কোর্স কারিকুলাম তৈরি করেন, সেখানে ইন্ডাস্ট্রি থেকে কয়েকজনকে ওই কমিটির মধ্যে রাখা, যাতে ওনারা অ্যাটলিস্ট ওনাদের পার্সপেক্টিভটা বলতে পারেন যে what is happening today and what will happen 4 years down the line or in the near future. এটা অনেকটা স্টাফ পজিশন থেকে বা অথবা অ্যাডভাইজিং পজিশন থেকে তারপরে ইউনিভার্সিটি ডিসাইড করতে পারে যে ওনারা কে কিভাবে কি করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যখন আমরা ইউনিভার্সিটিতে ঢুকি, মানে আমাদের সময় অ্যাটলিস্ট তাই ছিল, অনেক বছর আগের কথা বলছি, বাট এখনো যেটা দেখি
যেটা আসলে খুব ক্যাজুয়ালি এই জিনিসটাকে হ্যান্ডেল করা হয়। বাবা মায়ের শখ হচ্ছে ডাক্তার হবে, আমাদের সময় তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে ছেলেই স্পয়েল হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন ছিল। তো এখন অনেক ধরনের অপশন তৈরি হয়েছে। তো সেগুলোকে কার আসলে কোথায় সে ফিট সেটাকে জাজ করেই, সেটাকে ভালোভাবে অ্যাসেস করি। মানে যেই পড়ালেখাটা আমরা ৪ বছরে করছি, সেইটার জন্য ইট ক্যানট বি a whimsical ডিসিশন। এটা হঠাৎ করে বাবা চেয়েছে যে চাচা চেয়েছে বা যেখানে পরীক্ষা দিয়েছি ১০ জায়গায়, যেখানে আগে চান্স পেয়ে গেছি সেখানে না গিয়ে এটাকে একটু সিরিয়াসলি নেওয়া। আর বাংলাদেশ যেহেতু মানে ইটস আ ভেরি বাংলাদেশ ওয়ার্ল্ড এর 8th লার্জেস্ট পপুলেশন এবং উই হ্যাভ ওয়ান অফ দ্য লার্জেস্ট কনজিউমার গ্রুপ। সো আমার মনে হয় না যে এখানে জব এমপ্লয়মেন্ট এর খুব বেশি অসুবিধা হবে। যেহেতু আমাদের কনজিউমার আছে, আমাদের আ মানে হয়ে যাবে এটা। এখানে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেভেলে মানে ফর এক্সাম্পল বাংলাদেশে এখন কি হতে পারে করোনা সিচুয়েশন এ হয়তো যে যেই জবটা করার কথা ছিল তার চেয়ে তাদেরকে একটু কম্প্রোমাইজ করে আরেকটু কম দামের সেলারির কাজ করতে হবে অথবা কম আ তার মনের মতো কাজটা সে পাবে না। বাট আমি বলব যে রেডিনেস যেটা সেটা অনেকটা এমপ্লয়ার সাইড থেকে আমি বলব যে একটু স্টেপ আগানো। যখন বাজেট প্ল্যানিং হচ্ছে বা যেটাই হচ্ছে কাউকে নতুন এমপ্লয় করবার সময় একটু প্ল্যানিং করা যে তাকে আমাদের ট্রেন আপ করতে হবে ৩ থেকে ৬ মাসের জন্য। এবং অতটুকু রুম দেয়াটা আমার মনে হয় যে যারা আমাদের নতুন জেনারেশন আ আসছে এখন বিকজ they are much more talented than us I believe because আমরা যখন বড় হয়েছিলাম তখন ব্লাক এন্ড হোয়াইট টিভি দেখে বড় হয়েছি। আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশন ওয়াজ নট দেয়ার। বাট এখন যারা আছেন তারা দে আর আ মানে বাই বর্ন তাদের ভালো ইয়ে হচ্ছে। আমার মনে হয় যে তারা ফুডও অনেক আমাদের নিউট্রিশিয়াস হয়ে গেছে। এখন অনেক অল্প বয়সী লোকজন অনেক হেলথি হয়ে যাচ্ছে, ফুল সাইজ হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের মতো করে চিন্তা করলে হবে না। যার যে কোয়ালিটি আছে সেটাকেই মাথায় রেখে সেটাকেই ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতে হবে। আমাদের একসময় একটা মেন্টালিটি ছিল যে আমি বস, আমি যেটা ভাববো সেভাবেই তাকে করতে হবে। আমি আরেকজনের মাঝে আমাকে খুঁজলে সবচেয়ে বড় ভুল করব অ্যাজ এ এমপ্লয়ার। আমাকে খুঁজতে হবে আমার যেটা নেই, সেই জিনিসটাই আমি যাতে আমার নতুন যারা আ এন্ট্রি করবে তাদের মাঝখানে ঢুকতে হবে এবং তাদেরকে কিছু সময় দিতে হবে। থ্যাংক ইউ শরফুল ভাই, খুব সুন্দর করে বলেছেন। এবং আমি এই সূত্র ধরে মিশা ভাইয়ের কাছে চলে যাব যে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমাদের ইনবক্সে আসছে যে লাইক যে এই নিউ নর্মালে যারা রিক্রুটার তারা তো রিক্রুট করে কিছু স্কিলস দেখে, কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা আপনার যে প্রোফাইলে যে ভ্যালু অ্যাডিশনাল ব্যাপারগুলো আছে ওগুলাকে দেখে। সো আপনার মতে আপনি কিভাবে এটাকে মোস্টলি রিক্রুটারদের কাছে প্রেজেন্ট করেন বা কোন ব্যাপারগুলোকে ফোকাস করলে রিক্রুটাররাও অ্যাট্রাক্ট হবে, আপনি যদি একটু বলেন। শিওর। সো আমি এখনো অনেক ইন্টারভিউ নিজেই করি, আর আমি ওই ইন্টারভিউগুলো একদম লোয়েস্ট লেভেল বা এন্ট্রি লেভেলেও করি আর একদম হাইয়েস্ট লেভেল বা ডিরেক্টর লেভেলেও আমি ইন্টারভিউ নিই। আর আমার জন্য কিন্তু দুইটা ক্যাটাগরির কি বলবো মানে ক্যান্ডিডেট এর জন্য কিন্তু ক্যাটাগরিজ অলমোস্ট দ্য সেম। কেন দ্য সেম? বিকজ আজকাল কিন্তু আমরা we're looking for কি বলবো ক্যান্ডিডেট who can basically check all the boxes। আর আমি বক্সগুলো এখানে আমি let me tell you the boxes that I'm looking to check। অনেকগুলো অলরেডি কভার্ড হয়েছে। একটা হলো যে এই টেকনোলজি, বাট নট অনলি knowledge of technology but knowledge of let's say productivity tools, specifically যেমন এই পাওয়ারপয়েন্ট মেনশন করা হয়েছে বা শেয়ারিং গুগল ড্রাইভ, গুগল ডক্স, এগুলো দিস ইজ ইম্পর্টেন্ট ফর মি। সেকেন্ড, অ্যাডাপ্টেবিলিটিও বলা হয়েছে which is super important as well, যে আজকে এটা করতে বলবো কালকে something completely different and you need to be able to handle both of these tasks. That's also very important to me. আর সোশ্যালও আমার সোশ্যাল স্কিলসও বলা হয়েছে which is super important as well. আমার জন্য few more that are super important to me। একটা হলো which I am now, আমি ছোটবেলায় এটা I wasn't this kind of person, but আস্তে আস্তে আমি নিজেই শিখেছি data driven decision making। ঠিক আছে, যে প্রত্যেকটা প্রবলেমের একটা অ্যানসার আসার আগে have I thought about this problem in an analytical fashion, যে আমি প্রবলেমটা ডাইসেক্ট করেছি, আমি প্রবলেমটা I've put some numbers around the problem and I've attempted to solve it, not just based on আমার নিজের intuition, which is also valuable, একটা সাইড যে ইনটুইশন, কিন্তু আরেকটা হলো is that intuition ওটার কোনো ডেটা ব্যাকিং আছে নাকি। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল, যেটা আমার মনে হয় whether আমি একটা প্রোগ্রামার খুঁজছি বা ইভেন আ সেলস রিপ্রেজেন্টেটিভ খুঁজছি, I always look for
দ্য সেম স্কিল যে আজকালের এই ওয়ার্ল্ডে কিন্তু এভরিথিং ইজ ডেটা বেসড, মানে এই হাউ মেনি এভরিথিং, যে ইভেন ইন আ সেলস জব যে আমি কয়টা লিড ফলো আপ করলাম, আমার কনভার্সন রেট কত, এগুলো যদি মেন্টালি মাইন্ডে থাকে দেন ইউ আর মোর সাকসেসফুল। আর যদি এগুলো না থাকে দেন ইউল নেভার বি আ সাকসেসফুল সেলস পারসন, সেম অ্যাজ ইন প্রোগ্রামিং, ঠিক আছে? সো this is a super important skill for me, data driven decision making. আর আমার মনে হয়, as I said, আমারও এই লার্নিংটা নতুন এসেছে। আমি যখন উবেরে ছিলাম আমরা কিন্তু বেসিক্যালি একটাই ক্যান্ডিডেট প্রত্যেকটা পজিশনের জন্য হায়ার করতাম এই অপারেশনসে, এন্ড দ্যাট ওয়াজ আ ডেটা ড্রিভেন জেনারেলিস্ট, যে ডেটা social skills আছে, he can make people or she can make people convinced of what he needs them to do, একটা সাইড। আর দ্বিতীয় হলো analyzing যে what has happened, what is the problem, and coming up with an analytical solution for it. So I think this is the biggest thing for me. আরেকবার বলবো যে it doesn't matter আমি কি ডিরেক্টরের জন্য ইন্টারভিউ নিচ্ছি নাকি এই এন্ট্রি লেভেলের জন্য ইন্টারভিউ নিচ্ছি, স্কিল সেট কিন্তু সেম, at least for me. আর আমি বলবো যে আজকাল all jobs, as I mentioned, সবগুলাই কিন্তু এই জেনারেলিস্ট ডিরেকশনে যাচ্ছে, যে এই adaptability, taking on many roles, but এই data driven skillটা যদি থাকে then it gives you an edge over other candidates যারা এইভাবে maybe they can't think this way or they don't think this way. ওয়ান্ডারফুল মিশা ভাই, আপনি যেটা বললেন ডেটা ড্রিভেন ডিসিশন টেকিং যে ব্যাপারটা, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। এবং আমি এটার সূত্র ধরেই আমি কায়সার ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি টু নো মোর অ্যাবাউট হিজ পয়েন্ট অফ ভিউ ফর স্কিল ডেভেলপমেন্ট। কারণ অনেক ইউথ দেখছেন, অনেক কমেন্ট আসছে, অনেক ইনবক্সে মেসেজ আসছে। তো আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি হায়ার করেন এই নিউ নর্মালে, বিং এমডি অ্যান্ড সিইও অফ বিডি ফাইন্যান্স লিমিটেড, আপনি কোন জিনিসটাকে বেশি ফোকাস করবেন এবং ওই অনুযায়ী আপনি যদি একটু গাইড করেন আমাদের তরুণদের? থ্যাংক ইউ ইমরান। ইনফ্যাক্ট আই এম হায়ারিং। ওকে, সো আজকেও আমরা বেশ কিছু ইন্টারভিউ করছিলাম। আমি আমার লিগ্যাল ফাংশনের লোক নিচ্ছি, ফাইন্যান্সের লোক নিচ্ছি, রিকভারিতে লোক নিচ্ছি, সেলস এর লোক নিচ্ছি, কাস্টমার সার্ভিসের লোক নিচ্ছি। সো উই আর রিক্রুটিং ইনফ্যাক্ট। সো কিছু লোক নিচ্ছি আমরা মিড লেভেলে, সিনিয়র লেভেলে, যারা আসলে সিমিলার কাইন্ডস অফ এক্সপেরিয়েন্স অর সিজেন্ড অর স্কিল পিপুল। আর ফ্রন্টের ক্ষেত্রে আমরা যাদেরকে আমাদের কাস্টমার সার্ভিস, সেলস, ইভেন ক্রেডিট, ইভেন অপারেশনস, যাদেরকে ফ্রন্টে একদম বেসিক এন্ট্রি লেভেলে রিক্রুট করি। আমি পার্টিকুলারলি যে জায়গায় আমি খুব বেশি তার এডুকেশনের যে আপনার স্পেশালাইজেশন, এখানে খুব বেশি একটা ফোকাস করতে চাই না। কেন চাই না? ধরেন সেফর আমার কন্ট্যাক্ট সেন্টার, আমার কাস্টমার সার্ভিস একটা ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, ওর কি এমন স্পেশাল সাবজেক্টে পাস করে আসতে হবে যে তার শুরুতে ওইখানে কোনো আলাদা স্কিল সেট লাগবে? ইভেন আমাদের ক্রেডিটের কাজ করা, আমরা যে কাস্টমারের ক্রেডিট অর্ডিনেন্স অ্যানালাইসিস করি, বেসিক ফাইন্যান্সিং নলেজ, অ্যাকাউন্টিং নলেজ ইজ গুড ইনাফ। যে জায়গাটায় আমরা সবচেয়ে বেশি মিস করে যাই, এটা আমরা আমাদেরকে বোঝাতে পারছি জানি না, সোশ্যাল স্কিল অ্যান্ড অ্যাটিটিউড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা মাথার মধ্যে ঢুকে বসে থাকি জব শুরুতেই, এরকম একটা অফিস, সুন্দর চেয়ার টেবিল, এটা পাবো, আমার এরকম একটা শিডিউল টাইম, খুব একটা এরকম একটা কি বলবো, এরকম একটা ইয়ের মধ্যে আমরা ঘুরি। বাস্তবতা একটু কঠিন, এখন আরো কঠিন হয়ে গেছে এই কোভিড এর সময়। এখন কিন্তু আমরা অনেক লাক্সারি কাট করা শুরু করেছি, আমরা স্পেস অপটিমাইজেশন করা শুরু করেছি, আমরা 3 জনের জায়গায় 2 জন লাগলে কাজ হবে কিনা সেটা যেমন দেখছি। আমরা অনেক কেপিআই বেস আগে লোকজন নিয়েছি, পারফরমেন্স অপটিমাইজেশন ছিল, কিন্তু যতটা না ছিল এখন কিন্তু তার চেয়ে বেশি আকারে দেখা হচ্ছে। তো ওই যে ঢোকার সময় যে পোস্টগুলো করছে, আজকেও যারা ফ্রেশ, আমরা দেখতে চাচ্ছি আসলে সে তার শিখার আগ্রহটা, সিরিয়াসনেস, এবং এই কঠিন সময়ে বাসায়, অফিসে আসা, কাজ করা, এই সমস্ত জায়গায় কতটুকু ডিফারেন্ট ডেস্কে কাজ করা। আমি যেমন সবসময় বলি সিইও অ্যাটিটিউডটা থাকা দরকার। আমরা একটা 20 বছরের কোম্পানি, বাট আমরা আজকে স্টার্টআপ হিসেবে শুরু করেছি। লাস্ট 2.5 মান্থসে আমরা যে ধরনের রেকর্ড, যে ধরনের পারফরমেন্স দেখিয়েছি, আমরা অনেকদিন ধরে দেখাতে পারিনি। বিকজ আমি বলেছি এখানে নোবডি ইজ লাইক কাইসার আহমেদ ইজ নট দ্য সিইও। তো আমাদের কি হয়, আমি অ্যাডমিনে কাজ করি, আই উইল নট থিঙ্ক আদার্স। আমি এইচআর এ কাজ করি, আমি আইটিতে কি হয়ে গেল, সার্ভার রুম নষ্ট হয়ে গেল, আমি দেখবো না। আমি আইটিতে কাজ করি, বিজনেস কি হলো, আমি দেখবো না। সিইও অ্যাটিটিউড হচ্ছে যে আমার পক্ষে যত পসিবল জায়গা আছে কন্ট্রিবিউট করার,
ইভেন পার্টিসিপেট করার, আমার স্কিল সেট নাও থাকতে পারে, বাট আমি কতখানি প্যাশনেটলি সেটার মধ্যে ঢুকে কোম্পানিতে ভ্যালু এডিশনের চিন্তা করছি, এই অ্যাটিটিউড থাকা ইজ ইম্পর্টেন্ট। আমরা কাজ দিয়ে চিন্তা করি, কাউকে অ্যাসাইন না করলে কেউ কাজ দিই না। সামটাইমস আমি গ্রুপে পোস্ট দেই, দেখি যে কেউ ওই কাজটা নিচ্ছে না। যখনই কাউকে মার্ক করি সে তখন মনে করে কাজ। দিস ইজ নট সিইও অ্যাটিটিউড। সিইও অ্যাটিটিউড হচ্ছে আমি কাজটা আমার জুরিসডিকশনের মধ্যে পড়ে কি না পড়ে, যদি আমার ওই স্কিল সেট থাকে আমি এটা করব, অথবা ওই স্কিল সেটটা আমি শিখবো। আমরা জয়নিং করার সময় তাদেরকে দেখতে চাচ্ছি সেলস এ, মার্কেটিং এ কি দরকার, যে এসে মিশাবার সঙ্গে কথা বলতে পারবে, কেন আমার সঙ্গে ব্যাংকিং করবেন, ওনার রিকোয়ারমেন্টটা বুঝে উনার যে ল্যাঙ্গুয়েজে যে টোনে কথা বলার দরকার সেটা সে শিখতে পারে, সে অ্যাডাপ্ট করতে পারবে এবং ফ্লেক্সিবল। আমার ক্রেডিটে যিনি কাজ করছেন তিনি কাস্টমার কাছে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিসের আগে বোঝার দরকার ওই ব্যবসাটা বোঝা। ওই ব্যবসাটা বুঝতে লাগলে কাস্টমারের ভিজিট করতে হবে, তার স্টেটমেন্ট দেখতে হবে। বাকি যেটা আছে দেখেন, ফরম্যাটেড এক্সেল বানানো আছে, সফটওয়্যার বানানো আছে, ডাটা এন্ট্রি করলে অটোমেটিক অল দা ফাইন্যান্সিয়াল রেজাল্ট আমরা যেগুলো অ্যানালাইসিস করে ব্যাংকে সব চলে আসে। আমি তো ব্যাংকে 2-4 জন প্রোগ্রামার, 2-4 জন ক্রেডিট এর চিফ রিস্ক অফিসার, এরকম অল্প কিছু লিগালে কয়েকজন ফাংশন, অল্প কিছু ছাড়া স্পেশালাইজেশন দেখি না। আমি অনেক একটা বড় ব্যাংকে কাজ করেছি, 8,000 8,500 স্টাফ, আমার সঙ্গে 1300-1400 ছিল। আমি দেখি যে যাদের জেনারেল নলেজ, যাদের অ্যাটিটিউড ঠিক আছে, তারা সব ফাংশনে ভালো করছে। তো ওই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট যারা এখন ঢুকছে, এবং তারা যেন বাস্তবতায় পাড়া দেয়। ওই যে জব ঢোকার সময় কি কি থাকতে হবে এটা সেটা। আজকে একটা মেয়ে, তাকে লিগাল ফাংশনে নিয়েছি, সে খুব বোঝানোর চেষ্টা করছিল সে কোর্টে কিভাবে যেতে পারবে, সন্ধ্যার পরে কাস্টমারের বাসায় যদি লিগাল এনফোর্সমেন্টে কাজ করতে যেতে হয় কিভাবে টেকনোলজি দিয়ে সেগুলো কোঅর্ডিনেট করবে। মানে সবকিছু মিলে আমি তার মধ্যে যে জিনিসটা দেখলাম যে অ্যাডাপ্টেশন। সে একটা ব্যারিস্টার, একটা ফার্মে চাকরি করে, ওইখান থেকে ব্যাংকে সে কিভাবে কাজ করবে এইটা সে বেশি বোঝাতে পেরেছে, আমাদেরকে কনভিন্স করতে পেরেছে, আমরা কিন্তু তাকে সিলেক্ট করেছি। সো দিস আর দ্য থিং ইম্পর্টেন্ট ফর দ্য ফ্রেশার্স হু আর প্ল্যানিং টু জয়েন এন্ড হু আর অলসো ইন দ্য ইভেন মিড লেভেল অর এক্সপেরিয়েন্স সেমি স্কিল্ড। তাদের এই অ্যাটিটিউডের জায়গাটাতে চেঞ্জ আনতে হবে। Right. Thank you, কাসর ভাই। Adaptability and CEO materials, এই দুইটা important, কিন্তু অ্যাটিটিউড, absolutely this is the most important thing. এবং অনেকগুলো কোয়েশ্চেন এসে গেছে। একটা কোয়েশ্চেন শারফুল ভাইয়ের জন্য, আব্দুল্লাহ আল রশিদ লিখেছেন যে শারফুল আলম ভাইয়া, good to see you. I have one question, that how challenging is one experienced people from another track like FMCG field to ICT sector? কিরকম চ্যালেঞ্জিং এক্সপেরিয়েন্স ছিল এফএমসিজি থেকে আইসিটি সেক্টরে আসার? না, এটা তেমন কিছু না। আমি এগ্রি উইথ আদার স্পিকার্স যে এখন অনেকটাই আসলে জেনারেলাইজেশন হচ্ছে। আমি ওই যে কথাটা আমি বলেছিলাম, ইউ হ্যাভ টু বি মোর হিউম্যান। এখনকার ওয়ার্ল্ডে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইয়োর স্ট্রেংথস অ্যান্ড হোয়াট আর ইয়োর উইকনেসেস। তো সেটার উপর যদি কেউ প্লে করতে পারে, সেটা যদি ঠিক মতো বুঝতে পারে। একসময় ছিল যে আমরা, যেমন আমাদের এইচআর আমাকে জিজ্ঞেস করতো যে আমি যখন হেড অফ সেলস ছিলাম আমরাতে, যে কি কি কোয়ালিটিস দিব। তো একটা ট্রেডিশনাল ইয়ে ছিল গ্র্যাজুয়েট হতে হবে আমাদের, মানে জব রিকোয়ারমেন্টে যেটা থাকে। আমি বললাম যে শুধু প্রেজেন্ট পার্সোনালিটি আর লিসনিং স্কিল থাকে, সেলস এর প্রেজেন্টেশন স্কিলও এখন দরকার নেই। যে ভালো লিসনার সে ভালো সেলসম্যান। আগে যেটা আমরা শিখে এসেছিলাম যে সেলস মানে হচ্ছে ভালো প্রেজেন্টেশন করতে পারবে। তো এফএমসিজি থেকে যদি কেউ আইটিতে আসতে চায়, আমি বলবো যে ওই স্কিলটা, যে এফএমসিজিতে যে স্কিলটা বা যে এক্সপিরিয়েন্সটা আর্ন করেছে সেটা আইটিতে অ্যাডাপ্ট করতে পারবে। এবং আইটিতে আসলে মিশে যেতে বেশি সময় লাগে না, বিকজ ইউটিউব হ্যাজ বিকাম সো পাওয়ারফুল, গুগল হ্যাজ বিকাম সো পাওয়ারফুল। মানে যে কোনো একটা জিনিস ফিউ মিনিটস এটা সম্বন্ধে জ্ঞান নিয়ে নেওয়া যায়। So don't worry, but just make sure that you are human, you are confident, you have good attitude, and you have to have the mentality to sacrifice. যে আমাকে জিততেই হবে, আমি কি কম স্যালারি পেয়ে গেলাম কিনা, এই মেন্টালিটি থাকলে যে কোনো কাজে ডিফিকাল্টি হবে। কি হবে, একটু ঠকে গেলাম না হয়, অসুবিধা কি, মরতে যাবো। অসাধারণ সফল ভাই, থ্যাংক ইউ। আসলে খুব ভালো লাগলো। অনেকের কোয়েশ্চেনের অ্যান্সার অথবা এই ছোট্ট একটা বিবৃতি দিয়ে দিয়েছে। চলে যাব হাসান রিয়াজ ভাইয়ের কাছে। একবার শেষ পর্যায়ে চলে এসেছি। কয়েকশো মানুষ আমাদের সাথে এখন পর্যন্ত কানেক্টেড, এবং কয়েক হাজার মানুষ আলটিমেটলি দিন শেষে কানেক্ট হয়ে যায়, কারণ এই কন্টেন্টটা কিন্তু সবার জন্য থাকে। যাদের কোনো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন করতে পারেন। যারা মনে করেন যে এই ডিসকাশনটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করতে পারেন, ইটস ফ্রি। এবং এটার দ্বারা কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন, যেই জানার ইচ্ছাটা অনেক সময় ছিল
রিসোর্স পার্সনের অভাবে আপনারা জানতে পারেননি। তো চলে যাব রিয়াজ ভাইয়ের কাছে, হাসান রিয়াজ ভাই। আপনারা যারা কাজ করছেন এই সেক্টরে, তো আপনি কি মনে করেন যে আপকামিং ওয়ার্ল্ডের জন্য বা এই নিউ নর্মাল শেষ হয়ে যখন আমরা সামনের দিকে আগাবো, আমাদের যারা তরুণ যারা আছেন এই ইন্ডাস্ট্রিতে কোন কোন স্কিল গুলোকে আরো এনহ্যান্স করতে পারে বা নতুন কি কি স্কিল আমরা অ্যাডাপ্ট করতে পারি আপনার দৃষ্টিকোণ থেকে, যদি রিয়াজ ভাই আপনি একটু বলেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক স্কিল অ্যাডাপ্ট আগেই করে ফেলেছিলাম, এটার ব্যবহার হতো না। যদি আজকে চিন্তা করেন যে যদি আমার আইটি সেক্টর নিয়ে আমরা কথা বলি, আমি যেটা আগেও বলছিলাম যে অনেক স্টার্ট আপ কোম্পানি, অনেক ই কমার্স সাইট এই প্যান্ডেমিকে কিন্তু যারা প্রিভিয়াসলি ইনভেস্ট করছিল তারা রেসপন্স পাচ্ছিল না, কাস্টমার রিটেল হাউসে আসতো, কর্পোরেট ক্লায়েন্ট গুলা বিভিন্ন কোম্পানির কাছে কোটেশন চেত করতো। দে আর অল ট্রান্সফর্মিং দ্যাট রিমোটলি রাইট নাও। সো আমার যেটা মনে হচ্ছে যে আমরা এই সবকিছু আমাদের মাঝে ছিল, আমাদের মাঝে পেমেন্ট গেটওয়ে ছিল, যে অনেক সময় অনলাইনে অনেক কিছু কিনতে গেলে চিন্তা করতো যে আমার পেমেন্ট গেটওয়ে কি হবে। সো উই হ্যাভ বিকাশ, উই হ্যাভ নগদ, ক্রেডিট কার্ডস আছে, ভিসা আছে, ডেট আছে, সবকিছু আছে আমাদের কাছে। সো আমাদের মাছের বাজার থেকে শুরু করে যদি আমরা একটা ল্যাপটপ, কেন আমরা যদি একটা গাড়িও কিনতে চাই, we can find in a Facebook, in a the e-commerce site, any startup companies website, আমরা এটা সব জায়গায় পেয়ে যাবো। সো সবাই কিন্তু অ্যাডাপ্ট হচ্ছে। এই প্যান্ডেমিক টাইমে আমি একটা অবাক জিনিস আমি জাস্ট আপনাকে শেয়ার করি যে আমার বাবার বয়স হচ্ছে নিয়ার অ্যাবাউট 70 ইয়ার্স। নাও হি হ্যাজ এ ফেসবুক অ্যাকাউন্ট, তার টুইটার অ্যাকাউন্ট আছে, সে নিজেই সব করে। তাকে একটা স্মার্টফোন তাকে কিনে দেওয়া হয়েছিল যে সে যেন প্যান্ডেমিকের টাইমে কিছু মুভিজ দেখতে পারে, কিছু করতে পারে, বাট সে নিজে ক্রিয়েট করে ফেলছে একটা ফেসবুক অ্যাকাউন্ট। তারপরে তার হচ্ছে হোয়াটসঅ্যাপ, সে আমাকে এখন হোয়াটসঅ্যাপে কল করে, টেক্সট করে, সব করে। সো মানুষ কিন্তু খুব অ্যাডাপ্টেবিলিটি খুব ভালো জানে। আমার বাবা কিন্তু কোনো বড় কোনো ইউনিভার্সিটি থেকে ধরেন আমার মতো এমএসসি ইঞ্জিনিয়ারিং করে আসেনি। সো তারপরেও কিন্তু সেটা অ্যাডাপ্ট করেছে। আমার মাও সেম অবস্থা। সো আমি যারা চাকরি খুঁজছেন, যারা স্টুডেন্ট, যারা আসছেন সামনে, তাদেরও কিন্তু অ্যাডাপ্টেবিলিটিতে কোনো রকম সমস্যা হবে না। আমি অনেকে দেখেছি যে যদি বলেন যে টিকটক করে অনেকে অনেক কিছু ফেম অর্জন করছে, অনেকে লাইকি করে, অনেকে ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট দিয়ে করছে। রান্না করার বিষয় তো কারণ শেফের কাছে এখন যেতেই হয় না, এটা ইউটিউব আছে, ইয়ে করা যায়। সো এভরি সোর্স ইজ দেয়ার। শ্বশুরবাড়ি বলতেছিল একটা সময় যে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে ইয়ে করা যেত না। আমি নিজে আমার থিসিস পেপার পাবলিক লাইব্রেরিতে গিয়ে আমাকে করতে হয়েছিল। আমাকে 2-3 বার বলেছে না তুমি সার্চিং করে নিয়ে আসো, বাট এখন কিন্তু খুব সোজা হয়ে গেছে গুগলের কারণে। আপনি এনি ডকুমেন্টেশন আপনি কিন্তু পাবেন, এনি সিভি রাইটিং থেকে আরম্ভ করে কারো কোনো থিসিস যদি কেউ অনলাইনে আপডেট করে থাকে সেটাও আপনি পেয়ে যাবেন। সো তরুণ সমাজের কাছে বা আপকামিং যারা আসছেন, যারা জব খুঁজতেছেন, তাদেরকে একটা গোল সেট করতে হবে। দেখেন এমএনসি কোম্পানি, যে কোম্পানি, ব্যাংক বলেন, তাদের কিন্তু একটা ফরম্যাট সেট করা থাকে। হ্যাঁ, তারা ওই ফরম্যাটটা সেট করে রেখেছে। আপনি যদি ওই লোকটাকে বসান এবং কিছু কেপিআই কি পয়েন্ট ইন্ডিকেটর আছে, ওই অনুযায়ী কাজ করতে হবে। সো ওটা একটু ট্রান্সফর্ম হয়ে গেছে, ওটা একটু রিমোটলি এখন করতে হচ্ছে। যখন আমরাও এখন প্যান্ডেমিক টাইম আছে, আমরা হোম অফিস করছি, আমরা কিন্তু সেম অপারেশন করছি। আমি সারাদিন আজকে অনেকগুলো মিটিং করেছি, ভিজিট আমাদের কম হচ্ছে। আমাদের হেড অফিস থেকে বলছে তোমরা বাইরে যেও না, এখনো সার্কিট ব্রেকার গুলো উঠে নেই অন্যান্য কান্ট্রিজ গুলোতে। সো আস্তে আস্তে যখন নর্মাল হবে তখন কিন্তু মানুষ বুঝে গেছে যে কস্ট এফেক্টিভনেস কি। অনেক অফিস তাদের এইচআর বলেন বা ফাইন্যান্স থেকে এটা রিভিউ করেছে। আমি জানি যে আমাদের কতটুকু সেভ হয়েছে। যেমন আমি ফার্স্ট কোম্পানিতে ছিলাম ডেলে, তখন তারা একটা অ্যানালাইজ করছে যে আমাদের কি সেভ হয়েছে প্যান্ডেমিক টাইমে। তখন দেখলো যে অনেক আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ হেড অফ যারা সেলস দেখতো, হেড অফ প্রোডাক্ট দেখতো, তারা অনেক ট্রাভেলিং করতো, হ্যাঁ, অফিস করতো। তো এগুলো সবই বন্ধ। তো এগুলো একটা কস্ট সেভিংস কিন্তু আসছে এবং তারা এমএনসি কিন্তু এগুলো মেজর করেছে। এই জন্য আমাদের কিন্তু স্যালারিতে বা কোনো কিছুতে কোনো হাইক নিতে হয়নি। যাদের কোম্পানিতে এই গোল গুলো সেট করা থাকবে, সেই কোম্পানিগুলো কিন্তু অন্যভাবে রিকভার করার চেষ্টা করবে। সেম কিন্তু আইটিতে যেসব কোম্পানি ছিল তারাও কিন্তু তেমন কোনো একটা ইয়ে করেনি। যারা খুব দুর্বল কোম্পানি ছিল, নতুন শুরু করেছে, তারা কিছু হালকা কিছু লোক আনএমপ্লয়মেন্ট হয়েছে, বাট রেস্ট অফ দ্য ইয়ে কিন্তু আমাদের এখানে তেমন এফেক্ট আসে না। যেটা আপনি বলতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হয়েছে আনএমপ্লয়মেন্ট, শ্রীলঙ্কাতে বেশি হয়েছে। সো এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশকে এত ই করেনি। গভর্নমেন্টেরও একটা
প্রণোদনা ছিল কোম্পানিদের কাছে, সো কোম্পানি অর্গানাইজেশন সেভাবে নিছে। তো আমি নতুনদের উদ্দেশ্যে একটাই যেতে বলবো যে অ্যাডাপ্টেবিলিটিটাকে গ্রহণ করেন, যেটা নতুন আসছে। আপনার যদি একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারেন, ইউটিউবের চ্যানেল খুলতে পারেন, এগুলো করতে পারেন, তাহলে আপনারা কিন্তু ওই কোম্পানির সম্পর্কে জেনে ওই কোম্পানি কি চাচ্ছে সেটাও জানতে পারেন। কারণ প্রত্যেকটা কোম্পানির একটা ওয়েবসাইট আছে, অ্যাবাউট আস লেখা থাকে, কন্ট্যাক্ট আস লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে। আর এইচআর দের অনেক বড় বড় ফোরাম আমি লিঙ্কডইনে নিজেও পেয়েছি। সো এদের সাথে কথা বলে, লিডারদের সাথে কথা বললে অবশ্যই অনেক কিছু বোঝা যাবে। আমাকে অনেকে লিঙ্কডইনে মাঝে মাঝে করে যে ভাই আমি এইভাবে সিভি লিখছি, আমি কি এমএনসি তে ইয়ে করতে পারবো কিনা, কাজ ফর করতে পারবো না। ট্রাই ইউর লেভেল বেস্ট, তুমি করতে চাও, তোমার ইচ্ছাটাই তোমাকে একটা নেবে। তো সেট ইউর গোল ফার্স্ট, দেন অটোমেটিক্যালি সবকিছু এদিকে চলে যাবে। থ্যাংক ইউ রিয়াজ ভাই ফর ইউর ওয়ান্ডারফুল অ্যাডভাইস ফর আওয়ার ইউথ। চলে যাবো মিশা ভাইয়ের কাছে। মিশা ভাই যেহেতু টেকনোলজি ফিল্ডে আছে এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কাজ করছে, এবং আমাদের সামনে যে বিশ্ব হবে, বাংলাদেশ বলেন, আমার ডিজিটাল বাংলাদেশের যে গোল, এটাকে অ্যাচিভ করার পিছিয়ে এগিয়ে যাচ্ছি এবং ফুললি ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা সামনে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হবে। তো তরুণরা এটার জন্য কোন কোন কি কি টেকনোলজির সাথে কানেক্ট হলে বা কি কি স্কিল সেট ডেভেলপ করলে তারা এটাতে ভ্যালু অ্যাড করতে পারবে, ভ্যালু অ্যাড পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি বলেন মিশা ভাই। Sure. It's a tough question, Imran. Thank you. The reason আমার মনে হয় এটা আমার জন্য একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন ইজ আমি নিজে একটা শিফট রিসেন্টলি করেছি ফ্রম ই কমার্স। আমি প্রায় 5 বছর বা ইভেন লঙ্গার আই বিন ইন দি ই কমার্স ফিল্ড, আর ওখান থেকে আই হ্যাভ নাও মুভ টু ব্লকচেইন। সো আমার অ্যাকচুয়ালি এই চাকরির আগে কিন্তু জিরো নলেজ ছিল, অলমোস্ট জিরো বলা যায়, অ্যাবাউট ব্লকচেইন। এখন রাদার দেন সেই যে এই টেকনোলজি বা ওই টেকনোলজির উপরে কাজ করা উচিত বা স্টাডি করা উচিত, আই থিঙ্ক যে একটা অ্যাটিটিউড থাকা উচিত যে ওপেন টু লার্নিং নিউ থিংস অ্যাট এনি স্টেজ ইন ওয়ানস ক্যারিয়ার। এটাই ফর মি দিস হ্যাজ বিন দ্য রিজন যে আমি এখন আজকে যে পজিশন আছি, এখানে এই জন্যই আমি আছি। And people have said adaptability. ঠিক আছে, I don't want to say যে I think that's a super important part of this discussion. যে অনেক টেকনোলজি আসবে যেগুলো in the future, maybe 10 বছর পরে, which we don't even know about. Like Sharful Bhai said, আজকের technology 4 বছর পরে, it's not even going to be viable anymore. But always being able to learn new things, I think this is a big skill. So I think I can say that the blockchain, AI, these are going to be the big ones. But I think more important than that, আমি বলবো যে আমি অনেক সারপ্রাইজ হয়ে যাই, as others, as Riaz bhai has said, যে লোক এই ছেলেরা or মেয়েরা ইন্টারভিউতে এসে they can't answer the simple question যে এই চাকরিটা, why do you want this job? ঠিক আছে, so if I'm going for a certain job and I'm interviewing for a position, আমার ওই কোম্পানির উপরে আর ওই ইন্ডাস্ট্রির উপরে একটা বেসিক একটু একটা নলেজের দরকার আছে, so that I can differentiate myself যে অন্য ক্যান্ডিডেট থেকে যারা ওই প্রশ্নটা অ্যান্সার করতে পারবে না ঠিক মতন। সো আই উড সে যে কোনো ইন্টারভিউতে যাওয়ার আগে মেক শিওর যে এই কোম্পানিটা কি করছে। সামটাইমস লোকজন আমার কাছে এসে ওরা বলতেও পারতো না যে আমার কোম্পানি কি করে, রাইট? ওর সো এইরকম একটা কি বলবো ইগনোরেন্স আর ডেসপারেশন না তৈরি করে, ইটস বেটার যে whichever industry you want to go to or you're interviewing for, make sure যে একটা ভালো, that you can make the interviewer interested যে oh, he said something interesting about my own industry. এটা কিন্তু for me this is how you'll stay in the mind of an interview. আমি কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতে 1 বা 2 মিনিটের মধ্যে I make a decision, because আমাদের তো এত টাইম থাকে না যে একজনকে 15 মিনিট 20 মিনিট ধরে ওর কথা শুনবো। So it's a very simple advice যে যেটাই বলার দরকার আছে এটা যেন কুইকলি বলা, as Kaiser bhai said, the attitude needs to be একদম immediately present যে I know that you're going to make a difference quickly, ঠিক আছে, and that you say what you want quickly. So এগুলাই I know I went a little bit off topic, but I think এটা দিয়ে আমি ক্লোজ করব আজকে। Absolutely. Thank you, Misha bhai, for your wonderful advice, and it's really amazing to have you in our
প্যানেল ডিসকাশন শেষ করব শরফুল ভাই এবং কায়সার ভাইকে দিয়ে। শরফুল ভাইকে যদি ফিউ কিছু অ্যাডভাইস দিতে চান আমাদের তরুণদেরকে, অনেক কোয়েশ্চেন আপনার জন্য ছিল, সো অফলাইনে হয়তো বা আমরা কানেক্ট করার চেষ্টা করবো। তো শরফুল ভাই লাস্ট কিছু অ্যাডভাইস যদি আপনি দেন। জাস্ট আমি আবারও একই কথাই বলবো যে জাস্ট আন্ডারস্ট্যান্ড ইউর স্ট্রেংথ অ্যান্ড Right. উইকনেসেস এবং প্রেজেন্ট হোয়াট এভার ইউ আর। যে যদি আমি আমাকে গ্লোরিফাইড ভাবে প্রেজেন্ট করি, আমি হয়তো ইমিডিয়েটলি চাকরিটা পেয়ে যাব, কিন্তু আই উইল নট বি এবল টু সাস্টেইন ইন দ্যাট কোম্পানি। সো Right. এই ব্যাপারে আমি বলবো যে একটু বি জেনুইন। বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ অপরচুনিটি, এখানে স্ট্যাটিস্টিক্যালি এভরিথিং ইজ কারেক্ট। সো হয়তো দেখা যাবে যে হয়তো 2 দিন দেরি হবে বা 1 মাস দেরি হবে, বাট ইউল বি মাচ মোর স্টেবল দেয়ার, ইউল ফিল গুড এভরি ডে। অনেক সময় আমরা ভাবি যে এমএনসি তে কাজ, মানে অনেক ক্রিয়েটিভ লোকজন আছে যারা অনেক কিছু করতে চায়, তারা দেখা যায় যে এমএনসি রা কিন্তু অত স্কোপ দেয় না, বিকজ তাদের তাদের নেচারই এরকম, মানে তাদের কি বলবো যে অনেক বেশি অবজেক্টিভ থাকে। তো সেখানে গিয়ে সে সারা জীবন মজা পাচ্ছে না, প্রতিদিন কষ্ট করছে মাসের শেষে একটা ভালো স্যালারি পাওয়ার জন্য, আবার আত্মীয় স্বজনকে বা বন্ধু বান্ধবকে বলার জন্য আমি একটা বড় এমএনসি তে কাজ করছি। আমি বলছি না যে ইটস ব্যাড, বাট probably a person is not fit for that position or fit for that company. আবার অনেকে আছেন যে না, ওনারা এমএনসি তেই ভালো করবেন, ওনারা আবার অনেক লোকাল কোম্পানিতে ভালো করবেন না। তো Right. আমি বলবো যে ট্রাই টু ফাইন্ড দ্য বেস্ট ম্যাচ এন্ড বি জেনুইন। Right. Thank you শরফুল ভাই for your wonderful advice. শেষ করব কায়সার ভাইয়ের ক্লোজিং রিমার্কস এবং ক্লোজিং কিছু যদি আপনি বলতে থাকেন, আপনার বলার পরে আমরা শেষ করব আজকের শেষ সেশনটি। ওকে, থ্যাংক ইউ। আমি যারা জবে ঢুকতে যাচ্ছে কুইকলি আমরা জানি, তারপর আমি একটু মনে করে দিতে চাই। আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা খুলি এই ব্যাপারে খুব উদাসীন, দেখা যায় lonelyboy@yahoo or gmail something, হ্যাঁ আমরা করে ফেলি। সো বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ওপেনিং এন ইমেল অ্যাড্রেস, যেটা অ্যাটলিস্ট নিজের নামের Right. সঙ্গে ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে করতে পারি, বাট দ্যাট শুড রিফ্লেক্ট ইউর নেম, বিকজ এটা একটা পার্সোনালিটি ব্যাপার আছে। এক নাম্বার 2, আমি এখনো সারপ্রাইজ হই লোকজন কোনো কিছু না জেনে কোম্পানি ইন্টারভিউতে চলে আসে, কোম্পানি সম্পর্কে কোনো কিছু না জেনে। মিশা ভাই যেটা বললো, আই মাস্ট নো দ্য কোম্পানি, না ওই ইন্ডাস্ট্রিতে অন্য কারা আছে প্লেয়ার, তার কম্পিটিশন, এবং যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে তার পজিশন কি, তার ওইখানে বেটার আরো কি করা যেতে পারে, আর তারা কোথায় বেটার করছে, এটা নিয়ে খুব Right. ধারণা থাকা। আর একটা যেটা শরফুল ভাই বললেন, নোয়িং মাই লিমিট, মাই সেলফ, দুনিয়ার কথা লিখে রাখি, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এইটা হেন তেন, এইটা সেটা সবকিছু লিখি, পোস্ট করলে বলে কিছু পারি না। সো কি যে সিবিতে লিখছি সেটাও জানি না। সো আমি যে কি সিবিতে লিখতে চাই সেটা, এবং আমি যখন ইন্টারভিউতে 2-1 মিনিটের মধ্যে মিশা ভাই বলছিলেন না ডিসিশন নিয়ে ফেলি, আমরা যখন একটা তথ্য দেই এইটার জন্য এক্সাম্পল দিয়ে, আমি বললাম আমি প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট, এইটা সেটা হেন তেন ভালো পারি, আমি যদি বলতে পারতাম যে স্যার ইউনিভার্সিটিতে এরকম এতগুলো প্রজেক্টে পাওয়ার পয়েন্টে এই ধরনের কাজ করে আমার অনেক বেশি ভালো স্কোর করেছি এবং আমি অ্যাপ্রেজ হয়েছি, আমি টিমকে লিড দিয়েছি এরকম 4টা অ্যাসাইনমেন্টে, আমি আমার কলিগ টিমমেটের সঙ্গে কাজ করে ডেডলাইনের মধ্যে কাজটা করতে পারি, তাহলে ওই যে বোঝা যায় যে আমি স্ট্রেস সিচুয়েশনে ডেডলাইন মিট করতে পারি, ওইটা পারি। সো এক্সাম্পল দিয়ে যদি আমরা কি যা যা লিখেছি সেটাকে কানেক্ট করতে পারি এমপ্লয়ারের কাছে, এবং ওই কোম্পানি সম্পর্কে যদি আমি একটা ভালো তথ্য এডিশন টু ইন্ডাস্ট্রি দিতে পারি, তখন ওটা তাকে কিউরিয়াস করে তোলে যারা ইন্টারভিউ করছেন, যে না এ আসলে সিরিয়াস। এই জায়গাটা এখনো অনেক মিসিং, এটা আমরা সবাই জানি, তারপরও করি না। এটা আরেকবার আল্লাহ দোহাই লাগে, দিস ইজ এবিসি, এই এবিসিটা একটু ভালো করে শিখি। আমি মাঝে মাঝে ফান করে বলি যে কবরে যদি গুগল নিয়ে যেতে পারতাম না, ফেরেশতা যদি জিজ্ঞাসা করতো যে মান রব্বুকা গুগল অমান দিনুকা গুগল, তা আমার মনে হয় ওইটা সত্যিকার অর্থে একটু করি, কি বিষয় জানার দরকার, কোম্পানিটা কি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, নিজের সম্পর্কে, ভাই ইওর চান্স ইজ ভেরি হাই, বিকজ বাকিরা করবে না। থ্যাংক ইউ। Right. Absolutely wonderful discussions. Thank you কায়সার ভাই এবং শরফুল ভাই, মিশা ভাই and রিয়াজ ভাই for your time. আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দিয়েছেন, এবং যারা তরুণ যারা দেখছেন, আশা করি আপনাদের যেসব কোয়েশ্চেন ছিল ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। এবং আমাদের আজকে দ্বিতীয় সেকেন্ড ডে এবং সেকেন্ড ডে আজকে শেষ সেশন ছিল আজকে। আগামীকাল আমাদের তৃতীয় দিন এবং লাস্ট ডে, এবং আশা করি আপনারা কানেক্টেড থাকবেন, এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। আশা করি সামনে আবারও দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওই তোর কাছে রিয়ার নাম্বার আছে? রিয়ার নাম্বার দিয়ে তুই কি করবি?
আকাশ কিনতে কম দুজনে কিনাইতে পারলে আমার 1 মাসের বিল ফ্রি, বুঝছো তো? আর যাদের দিয়ে কিনাবো তারাও প্রথম মাসের বিলে পাবে 50% ক্যাশব্যাক। তাই নাকি? কিন্তু দোস্ত আমি তো রিয়ার নাম্বার অনেক আগে মোবাইল থেকে ডিলিট করে দিছি। রিয়ার নাম্বার দিলি না তো? তোরে যে রেফারেল হিসেবে ইউজ করছিলাম সেটা এখন ক্যান্সেল করতেছি। হ্যালো রিয়া। হ্যালো, আকাশ হেল্প সেন্টার? জি, আকাশ হেল্প সেন্টার। বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? একটু আগে যে রেফারেলটা দিছিলাম সেটা আমি একটু চেঞ্জ করতে চাইতেছি। সরি, এটা তো কোনোভাবেই পসিবল না। ভাই ভাই ভাই, সে একটু আগে মারা গেছে ভাই, ইন্তেকাল করছে ভাই, সে পৃথিবীতে নাই ভাই, এই জন্য চেঞ্জ করতে চাইতেছি ভাই। আকাশের প্রতিটি রেফারেলে দুজনেই